বাংলাদেশে এটা রাসেলস ভাইপার যেটা সেটা ভাইপ্রিডি গোত্রের একটা সাপ। এর বাইরেও রাসেলস ভাইপারের বাইরেও বাংলাদেশে ভাইপ্রিডি গোত্রের আরও কয়েকটা পিট ভাইপার পাওয়া যায়, যেটা আসলে আমাদের হিল ট্র্যাক্স এবং পার্বত্য চট্টগ্রামগুলোতে পাওয়া যায়। তো বিষের তীব্রতার দিক দিয়ে যদি চিন্তা করেন, রাসেলস ভাইপারের বিষের তীব্রতাকে আমরা খুব বেশি যে পাওয়ারফুল এটা বলতে পারি না, খুব বেশি পাওয়ারফুল এরকম কিন্তু না। তবে ডেডলিয়েস্ট যদি ধরেন তাহলে অনেক বেশি ওপরের দিকে। কারণ পৃথিবীতে মৃত্যুর যে রেকর্ড আছে, যে স্নেক বাইটে মৃত্যুর রেকর্ড, সেখান থেকে ধরতে গেলে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাতে অনেক মানুষ হচ্ছে এই রাসেলস ভাইপারের বাইটে মারা যায়। তবে বিষের তীব্রতার দিক দিয়ে যদি আমরা দেখতে যাই, তাহলে আমরা দেখতে পাবো রাসেলস ভাইপারের চেয়েও বিষের তীব্র বিষধর সাপ বাংলাদেশে আছে, যেমন ক্রেইট আছে, গোখরা আছে, এরকম। তো বিষের তীব্রতার দিক থেকে রাসেলস ভাইপার খুব আপার লেভেলে না থাকলেও এই সাপটাকে ডেডলিয়েস্ট ধরা হয়, অনেক বেশি ডেডলি এই সাপটা। বাংলাদেশের রাসেলস ভাইপারের যে ইতিহাস, সেটা অনেক আগে বাংলাদেশে প্রায় অনেকগুলো অংশেই রাসেলস ভাইপার পাওয়া যেত। রাসেলস ভাইপার সাধারণত শুষ্ক অঞ্চলে থাকতে পছন্দ করে, ড্রাই এলাকা যেটা আমাদের বরেন্দ্রভূমি যেটা, সেই ধরনের শুষ্ক অংশে থাকতে পছন্দ করে। কিন্তু এরা খুবই অলস প্রকৃতির একটা সাপ, মানে প্রচণ্ড অলস। সাধারণত অন্যান্য সাপ মানুষ দেখলে পালাই যায় বা নিজেকে আড়াল করতে চেষ্টা করে, কিন্তু রাসেলস ভাইপার যেটা করে যে নিজেকে গুটিসুটি মেরে সে লুকানোর চেষ্টা করলেও পালানোর চেষ্টাটা করে না। তো এরা আমাদের বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলে টিকে ছিল আগে, পরবর্তীতে এটা কিন্তু এখন বাংলাদেশের অনেকগুলো জেলায় ছড়ায় পড়ছে, অনেকগুলো জেলায় ছড়ায় পড়ছে। এর মধ্যে আমার দেখা মতে, আমার তথ্য মতে বাংলাদেশে প্রায় 28টা জেলায় এদের এখন বিচরণ। তো এই যে 28টা জেলায় বিচরণ, এটা কি আগে থেকে ছিল? আসলে আগে থেকে এদের বিচরণ 28টা জেলায় ছিল না। আমরা 2009-10 সালেও যখন দেখেছি, তখন আমরা এদেরকে 3টা জেলায় পেয়েছি, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁর যে বরেন্দ্র অঞ্চল ছিল সেই অঞ্চলগুলোতে পেয়েছি। পরবর্তীতে কি হলো, নদী কেন্দ্রিক, এটা নদী কেন্দ্রিক বাংলাদেশের প্রায় পরবর্তীতে আরও 25টা জেলায় ছড়ায় পড়ছে। তো এদের বিস্তৃতি এখন সে চাঁদপুর পর্যন্ত, এদিকে ভোলা পর্যন্ত ছড়াই গেছে, যদিও সেটা লিমিটেড অংশে। কি যেটা কোথায় পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে নদীর খুব অববাহিকা অঞ্চল বা নদীর পাশ দিয়ে এবং নদীর যে চর অঞ্চলগুলো আছে সেই চর অঞ্চলগুলোতেই কিন্তু এদের বিস্তৃতি। এদের এখনও লোকালয়ে খুব বেশি যে বিস্তৃতি হয়েছে এরকম কিছু না। নদীর পাড় থেকে সর্বোচ্চ দেখা যাচ্ছে যে 1-1.5 কিলোমিটারের মধ্যেই এদের বিচরণ ক্ষেত্র এখন পর্যন্ত অবস্থান আছে। এদের যে ছড়িয়ে পড়াটা, এটা আসলেও নদীকেন্দ্রিক। এখন নদীর মাধ্যম দিয়ে যে অংশগুলোতে ছড়াইছে সেখানে তারা বংশবৃদ্ধি করছে। বাংলাদেশের যে নদীগুলো, এটা আসলে অনেক ওয়েটি এবং ময়েশ্চার অনেক বেশি থাকে সেখানকার অ্যাটমসফেয়ারে। কিন্তু রাসেলস ভাইপার এই যে ওয়েটি অংশ বা প্রচুর যে ময়েশ্চার সেই সব অংশে থাকতে কিন্তু পছন্দ করে না। এটা তাদের জন্য বিরূপ একটা হ্যাবিটেট, বিরূপ একটা আবাসস্থল। কিন্তু তারা করে কি, বিরূপ আবাসস্থলে গেলে তারা প্রচুর পরিমাণে বংশবৃদ্ধি করে এবং সেখানে ফিমেল বেবি তারা উৎপন্ন করে বেশি। আপনারা অনেকে জানেন যে রাসেলস ভাইপার সরাসরি বাচ্চা দেয়। সো বাচ্চা যখন তারা উৎপন্ন করে, তারা নিজস্ব কন্ট্রোলে রাখে যে তাদের অবস্থানগত চিন্তা করে, তাদের পারিপার্শ্বিক অবস্থা চিন্তা করে, যদি সেই হ্যাবিটেটটা তাদের বিরূপ হয় তাহলে সেক্ষেত্রে প্রচুর ফিমেল বাচ্চা উৎপন্ন করে। যেমন আমরা গত 8-10 বছরের মধ্যে যে বাচ্চাগুলো পেয়েছি রাসেলস ভাইপারের, বিভিন্ন নদী কেন্দ্রিক অংশে, আমরা চর কেন্দ্রিক অংশে যে বাচ্চাগুলো পেয়েছি, সেই বাচ্চাগুলোর সেক্সিং করা যেটা বলা হয়, যে সে মেল নাকি ফিমেল, পুরুষ নাকি মেয়ে, সেটা আইডেন্টিফাই করতে যেয়ে দেখেছি 78%, 100টা বাচ্চার আমরা সেক্সিং করলে রাসেলস ভাইপারের 78টাই পেয়েছি হচ্ছে ফিমেল। তো তারা ফিমেল বাচ্চা উৎপন্ন করছে, মানে তারা বিরূপ একটা পরিবেশের মধ্যে অবস্থান করছে এবং এই যে সংখ্যা বৃদ্ধি, এই সংখ্যা বৃদ্ধি দ্রুত করছে। এটা লোকালয়ে ছড়ানোর সম্ভাবনা আছে ভবিষ্যতে।